আপনারা এখনো আমার বাবাকে চিনতে পারেননি। আমার বাবা এই শহরের একজন নামকরা বিজনেসম্যান। ওরে বাবা, বিজনেসম্যান, লুঙ্গি পরা বিজনেসম্যান। আগে তো ভেবেছিলাম বাবা পাগল, এখন দেখছি যে বাবা ছেলে দুজনেই পাগল। প্রীতম সাহেব সরকার গ্রুপের ম্যানেজার, চাকরির বয়স 8 বছর, বেতন 90,000 টাকা। আপনারা মানুষকে পোশাক দেখে বিচার করেন, সমাজের নিম্ন শ্রেণীর মানুষদেরকে আপনারা মানুষ বলে মনে করেন না। আমি আপনাদের সমস্ত সম্পত্তি নিলাম ছাড়াই 10 কোটি টাকা দিয়ে কিনে নিলাম। দেখে তো ভদ্রলোক মনে হয়, গাড়ি দেখে চালাতে পারিস না? এই মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি কার গালে থাপ্পড় মেরেছো? এই মিথিলা পাটোয়ারি মানুষ দেখে থাপ্পড় মারে না, আমার যখন যা খুশি আমি তাই করি। তুই এখান থেকে আমার ক্ষতিপূরণ দিয়ে তারপরে যাবি। দেখুন, ভুলটা আমাদের ছিল না, আপনারা দেখে শুনে আস্তে আস্তে আসবেন না। এই চামচা, তুই কে কে ভুল কে সঠিক সেটা বিচার করতে আসিস না, আমার ক্ষতিপূরণ দিয়ে তারপর এখান থেকে যাবি। এই মেয়ে, আমি তো গাড়ির ভিতরে বসে সব কিছুই দেখলাম, তুমি তো তাদের সঙ্গে খারাপ আচরণ করছো। আচ্ছা, তোমার তো কোনো ক্ষতি হয়নি, তাহলে ক্ষতিপূরণ কেন দিতে হবে? ড্রাইভার ড্রাইভারের মতো থাকবি, বেশি কথা বললে ওদের মতো হাল করব। দেখুন মা, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, আমি হলাম। এই, তোকে কি চিনতে হবে? আমি 1 থেকে 3 গুনবো, তার ভিতরে আমার ক্ষতিপূরণ দিবি। রাজু, এরা যদি সঠিক সময় ক্ষতিপূরণ না দেয় তাহলে এই ড্রাইভারের মাথা ফাটিয়ে দিবি। ঠিক আছে মিথিলা, তুই শুরু কর। তার আগে মনে হয় গাড়িটা চেক করতে হবে, আমাদের জানতে হবে ওদের বস কে। গাড়িতে কেউ নেই, আমাদের বস হচ্ছেন ওসমান, চুপ থাকো। অনেক হয়েছে, আর না। 1 2 3 রাজু, স্যার। চল এখান থেকে, বেশিক্ষণ থাকা যাবে না, ঝামেলা হতে পারে। বাবা, কি হচ্ছে তোমার? এ ওসমান, বাবার কি হয়েছে রে? স্যার, মানে রাস্তায় একটা ঝামেলা হয়েছে। ঝামেলা মানে? বাবা কি অ্যাক্সিডেন্ট করেছে নাকি? না স্যার, একটা ছেলে। একটা ছেলে? কি আরে কি সব বলছিস তোরা? ক্লিয়ার করে কিছু বলতে পারিস না? সত্যি করে বল, বাবার কি হয়েছে? আমার তেমন কিছু হয়নি বাবা, তুই উত্তেজিত হোস না বাবা। আর রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, হালকা একটু চোট লেগেছে, রেস্ট করলে ঠিক হয়ে যাবে বাবা। কিন্তু বাবা, ওসমান যে বললো যে কোন ছেলে নাকি কি সমস্যা ঘটিয়েছে। তেমন কিছু না, তুই ফ্রেশ হয়ে আয়, একসঙ্গে ভাত খাবো। বাবা, ভাত পরে খাচ্ছি। এই, তোরা একটাও মানুষ হলি না, তোরা থাকতে বাবার মাথায় কিভাবে আঘাত লাগলো? স্যার, আমরা তো চেয়েছিলাম প্রতিবাদ করতে, কিন্তু বড় স্যার আমাদের প্রতিবাদ করতে দিল না। প্রতিবাদ করতে চেয়েছিলি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, তুমি সত্যি করে বলো তো, তোমার মাথায় কি কেউ আঘাত করেছে? হ্যাঁ, সামান্য বাবা, এতে তেমন কিছু হয়নি। মানে কি বাবা? তোমরা আমার থেকে কিছু একটা লুকাচ্ছ, তাই না? হ্যাঁ, তুই বললি না ওরা মানুষ হতে পারেনি, আসলেই তাই। বাবা, কি হচ্ছে এসব? তোমরা কি আমাকে বোকা পেয়েছো? তুই আমাকে খুব ভালোবাসিস তো বাবা, তাই তোর কষ্ট হচ্ছে। আসলে হয়েছেটা কি, আমাদের পশ্চিম বিলের পাশে যে জমিটা আছে ওখানে আমি গিয়েছিলাম, ওই গ্রামের রাস্তায় স্পিড ব্রেকার দিয়েছে, হঠাৎ ব্রেক করতেই হালকা একটু চোট লেগেছে। আর বাবা, তুই ওসমান আর মাহাদির কথা বলছিস, গ্রামের এই উত্তেজিত জনতার সামনে ওরা কিছু করতে পারে রে? বুঝলাম না, একবার বলছো মাথা ঘুরে পড়ে গেছো, একবার বলছো স্পিড ব্রেকার জন্য গাড়িতে ধাক্কা খেয়েছো, মানে কি বলছো? দূর, তোমাদের সাথে কথাই বলবো না। এই বোকার দলেরা, বলতে পারিস তোরা মানুষ হবি কবে? শোন, এই জগতে যত কম কথা বলবি ততই শান্তিতে থাকবি। যা, যে খেয়ে নে।
এই দেখ মিথিলা, গ্রামের চায়ের দোকানে ভিআইপি ভাবে বসে আবার চা খাচ্ছে। হ্যাঁ, এইসব জায়গায়ও লোকজন এখন স্টাইল দেখায়। বাহ, মনে হয় কোনো টিকটকার গ্রুপ হবে। এই যে টিকটকার, এত সিরিয়াস কেন? প্রেমিকা ছেড়ে গিয়েছে নাকি? আবার দেখ, বডিগার্ড নিয়ে এসেছে চা খেতে, মনে হয় বড় কোনো বস। এই যে মিস্টার, টিকটকে ফলোয়ার্স কত? মিথিলা, এই লোকটাকে কেমন চেনা চেনা মনে হচ্ছে, মনে হয় ভাইয়ার অফিসে দেখেছি। চুপ কর, তোকে কে বলেছে চিনতে? হবে হয়তো ভাইয়ার অফিসের কোনো ক্লিনার। দেখুন, ভদ্রভাবে কথা বলুন। আপনারা একজন মানুষকে না চিনে উল্টাপাল্টা কথা বলছেন কেন? ওদেরকে বলতে দে। দেখেছিস মিথিলা, সাথে দেহরক্ষীও আছে। এই যে তুমি, এত স্টাইল কিসের? পকেটে টাকা আছে নাকি শুধুই অভিনয় করো? এই মিথিলাকে দেখলে সব ছেলেরা কথা বলতে চায়, আর তুমি এখনো চুপচাপ বসে আছো। বিষয় কি? আপনি হয়তো আমাদের এলাকার মেহমান। আমার কাছে মেহমানের সম্মান সবার আগে। আপনি আপনার মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। চা কফি খেলে বলুন, অর্ডার দিই। এই, এমন টোনে কথা বলিস কেন? তোর মতো লোকদের আমি 1 মিনিটে সোজা করতে পারি। চেষ্টা করে দেখতে পারেন। মিথিলা, মনে হচ্ছে ছেলেটাকে শিক্ষা দেওয়া দরকার। রাজু, লোকটার ব্রেনের সমস্যা, মাথাটা ঠিক করে দে। এই সাবধান! হাত উঠানোর আগে অন্তত 100 বার ভাবিস। সেদিন তোরা বড় স্যারের সাথে বেয়াদবি করেছিস। আজ যদি কোনো কিছু করিস না, একেবারে উচিত শিক্ষা দিয়ে দিব। এই, কি করবি তোরা? হ্যাঁ, মানুষ হিসাবে কথা বলবি। এই, নিজেকে সামলে নে। বাড়িতে মেহমান আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হয় না। আর আপনি বিনা কারণে ওর গায়ে হাত তুললেন কেন? হাত তুলেছি, বেশ করেছি। এই মিথিলা পাটোয়ারি কাউকে কৈফিয়ত দেয় না, যখন যা মন চায় তখন তাই করি। এই, চল সবাই। স্যার, আজকে এদেরকে ছেড়ে দেওয়া একদমই উচিত হয়নি। সেদিন আমরা আপনার কাছে লুকিয়েছিলাম, এরাই বড় স্যারের মাথায় আঘাত করেছে। কি? আমাকে আগে বলিসনি কেন? স্যার, ওসমান তো বললো, আপনি হয়তো খেয়াল করেননি। আজ থাক, সময় আসলে এর হিসাবটা আমি নিজেই বুঝে নেব। কি ব্যাপার? কে তুমি? এই তুহিন, তুহিন! জি স্যার, আমাকে ডেকেছেন? এই তুমি কি ঘুমিয়ে থাকো নাকি? এই ধরনের লোক কিভাবে আমার অফিসে ঢুকে? স্যার, উনি তো বললেন চৌধুরী গ্রুপ থেকে এসেছেন, এই জন্য ঢুকতে দিলাম। চৌধুরী গ্রুপ? না না, চৌধুরী গ্রুপ থেকে এই ধরনের পোশাক পরে এই অফিসে কেউ আসতে পারে না। এই বলো, এখন কি চাই? চাকরি নাকি ভিক্ষা? আমি এখানে একটা অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ? এই, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? আমি জানি আপনি এই অফিসের মালিক কামরুল পাটোয়ারি, এই জন্য আপনার কাছে এসেছি। তাহলে একটা কথা শুনে রাখো, আমার অফিসে অভিযোগ নিয়ে আসলে লেভেল দেখে আসতে হয়। তুমি কি করে ভাবলে, হ্যাঁ, যে তোমার অভিযোগ আমি শুনবো? মানুষের সম্মান লেভেল দেখে হয় না, আর পোশাক দেখেও কাউকে বিচার করা যায় না। আমি কি কারণে আপনার কাছে এসেছি সেটা আপনার আগে শোনা উচিত। এইসব ডায়লগ বাইরে গিয়ে দিও, এখন সোজা কথা বলো, কি হয়েছে? আপনার 2 বোন মিথিলা এবং জুলিয়েট রাস্তায় একজন বৃদ্ধ মানুষকে অপমান করেছে, এমনকি তাকে আঘাত পর্যন্ত করেছে। তারপর? আমি চাই আপনি বিষয়টা দেখবেন এবং ওদেরকে ক্ষমা চাইতে বলবেন। এই কি বললি? আমার বোন ক্ষমা চাইবে? এই তুই কে রে? আমি কে সেটা গুরুত্বপূর্ণ না, এখানে অন্যায়টা গুরুত্বপূর্ণ। না, এখানে গুরুত্বপূর্ণ সেইটা যে কে অন্যায় করেছে। তাছাড়া এই শহরে ন্যায় অন্যায় আমি নির্ধারণ করি। তুহিন, ওকে এই মুহূর্তে আমার অফিস থেকে বের করে দাও। এই চলুন, বাইরে চলুন। ওয়েট, মিস্টার কামরুল পাটোয়ারি, আজ আপনি আমাকে এখান থেকে বের করে দিচ্ছেন, ওকে ফাইন, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, এমন একটা দিন আসবে সেদিন আপনি নিজে থেকে আমাকে ডাকবেন। আরে যা যা, সেই সময় আসলে আগে থেকে আমাকে জানাস, আমি দরজায় লাল কার্পেট বিছিয়ে দিয়ে রাখবো। আশা করি সেটা আমাকে জানাতে হবে না, সময় নিজেই সেটা জানিয়ে দেবে। আমার বোনের ব্যাপারে আমার কাছে নালিশ করতে এসেছে। আমি হলাম কামরুল পাটোয়ারি, পাটোয়ারি গ্রুপের এমডি। এই তুহিন, নেক্সট টাইম যদি আবার আসে ওকে বেঁধে ফেলবি, তারপর থানা ইনফর্ম করবি। জি স্যার। আসসালামু আলাইকুম ভাইজান, আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাকে ডেকেছি। আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক। বিশ্বাস ট্রেডার্সের সাথে অনেক বড় একটা ডিল হয়েছে, সেখানে 50 কোটি টাকার প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে। ভাইজান, এটা তো সুখবর, কিন্তু আপনি দুঃখজনক বলছেন কেন? দুঃখজনক এই জন্যই বলছি, তারা একসাথে 50 কোটি টাকার প্রোডাক্ট নেবে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে 30 কোটি টাকা ছাড়া নেই। তো 20 কোটি টাকা আমি কোথায় পাবো? ভাইজান, এটা তো সহজ বিষয়, বিশ্বাস ট্রেডার্স থেকে কিছু টাকা অগ্রিম নিলে তো হয়। আমি অবশ্য তাদের কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু তারা একসাথে এত টাকা অ্যাডভান্স করতে চাচ্ছে না।
তাছাড়া আমি 20 কোটি টাকার প্রোডাক্ট বানিয়ে ফেলেছি। এখন যদি প্রোডাক্টগুলো আমি ডেলিভারি না করতে পারি তাহলে তো আমার কোম্পানি পথে গিয়ে বসতে হবে। আমি বলছি ভাইয়া তোমাকে কথাটা ক্লিয়ার করে বলতে পারছে না। আসলে আমি চাই তুমি ভাইয়াকে 20 কোটি টাকা দিয়ে সাহায্য করো। প্রয়োজনে 20 কোটি টাকার লভ্যাংশ সহ তোমাকে টাকাটা ফেরত দেওয়া হবে। আরে এভাবে বলার কি আছে, এটা তো নর্মাল বিষয়। তাছাড়া তুমি যখন বলছো দিয়েই দিলাম। দেখেছো ভাইয়া, তোমাকে বলেছিলাম না ওকে বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ তাই তো দেখছি, আমি কখনো কল্পনাও করিনি যে ওকে বলা মাত্র এতগুলো টাকা দিতে রাজি হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসে কথা বলো, আমি সাইড থেকে আসছি। ঠিক আছে ভাইজান, আপনি চিন্তা করবেন না, আপনি প্রোডাক্ট রেডি করুন, আমি সময় মতো টাকা দিয়ে দিব। এই ওয়েটার, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পাটোয়ারি গ্রুপের সকল সম্পত্তি ব্যাংক ঋণ খেলাপের দায়ে নিলামে তোলা হচ্ছে। বাজার দর হিসাব করে এর ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 80 লক্ষ টাকা। আপনারা এখান থেকে বিড শুরু করুন। 85 লক্ষ টাকা। 85 লক্ষ টাকা, 85 লক্ষ টাকা, 85 লক্ষ টাকা 1, 85 লক্ষ টাকা 2, 95 লক্ষ টাকা, 95 লক্ষ টাকা, 95 লক্ষ টাকা, 95 লক্ষ টাকা, 95 লক্ষ টাকা 1, 95 লক্ষ টাকা 2, 1 কোটি 20 লক্ষ টাকা, 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 1 কোটি 20 লক্ষ টাকা 1, 1 কোটি 20 লক্ষ টাকা 2, 2 কোটি টাকা, 2 কোটি টাকা। আরে কি ব্যাপার, আপনাদের এই অনুষ্ঠানে এই ধরনের লোক কিভাবে আসে? এটা একটা ভদ্র পরিবেশ, এখানে তার মতো লোক তো আশা করি না। জনাব প্রীতম সাহেব, আপনার সমস্যা কোথায়? এই নিলামের অনুষ্ঠানে যে কোনো ব্যক্তি বিট করতে পারবেন। কি ব্যাপার আলামিন, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। এত বড় একটা নিলাম হচ্ছে আর সেখানে বিশ্বাস ট্রেডার্সের মালিক থাকবে না, এটা হয় নাকি? তার মানে তুমি আমাদের সাথে নাটক করেছো, আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো? মিস মিথিলা, দেখুন অতীতে আপনার সাথে আমার কি হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি ভদ্র পরিবেশে কথা বলতে চাচ্ছি না। রাকিব সাহেব, আপনি নিলাম কন্টিনিউ করুন। জনাব পাটোয়ারি সাহেব, নিলাম শুরু করার আগে এই লোকটাকে এখান থেকে বের করে দিন, না হলে এই নিলামে আমরা থাকবো না। ঠিক আছে আমি দেখছি। রাকিব সাহেব দেখুন তো এই লোকটাকে 2 কোটি টাকার বিড দিচ্ছে। জি স্যার, বিষয়টা আমি দেখছি। এই পাগলের বাচ্চা, তুই এখানে কি করে আসলি? এখান থেকে বেরিয়ে যা। আচ্ছা আপনারা কেন এইভাবে কথা বলছেন? আমার ছেলে আসতে পারেনি তাই আমাকে পাঠিয়েছে। আপনারা নিলামের আয়োজন করেছেন তাই আমি এখানে এসেছি। আপনারা আপনাদের কার্যক্রম শুরু করুন, আমি যদি পারি তো বিট করব। এই ফকিরের বাচ্চা, কি বললি তুই? তুই এসেছিস এখানে নিলাম কিনতে? তুই কি জানিস এই প্রজেক্টের মূল্য কত? এই প্রজেক্টের মূল্য কম করে হলেও 10 কোটি টাকা, আর 10 কোটি টাকা সরাসরি দেখা তো দূরের কথা, তুই কখনো স্বপ্নেও দেখিসনি। আরে ভাই, 10 কোটি 20 কোটি কোনো ব্যাপারই না, দামে দরে পড়লে আমি নিয়ে যাব। দেখলেন না 2 কোটি টাকা বিট করলাম। এই বুড়া, ফাজলামের একটা লিমিট আছে। এমনিতেই আমাদের মন মানসিকতা ভালো নেই, এখান থেকে যা। আচ্ছা আমি একটা বিষয় বুঝলাম না, আপনারা কেন আমার সঙ্গে এমন ব্যবহারটা করছেন? আমি তো এই প্রজেক্ট কিনতে এসেছি, আপনাদেরকে তো বললাম। আপনারা তো রীতিমতো পোশাক দেখেই বিচার করছেন। এই পাগল কামলা, তুই যে এখানে এসে 2 কোটি টাকার বিট দিলি, তোর কাছে খুঁজলে তো 200 টাকাও পাওয়া যাবে না। 2 কোটি টাকা তো অনেক দূরের কথা। দেখুন ভাই, কার ভিতর যে কি আছে সেটা পোশাক দেখে বোঝা যায় না। ঝিনুক দেখতে কালো হলেও তার ভিতর যে উজ্জ্বল মুক্ত থাকে, এই কথাটা ভুলে যাবেন না। এই পাগলের বাচ্চা, অনেক কথা বলেছিস, আমাদের সময় নষ্ট না করে এখান থেকে যা। দেখুন, আপনারা যদি আমার সঙ্গে খারাপ আচরণ করেন তাহলে আমার ছেলেকে কিন্তু আমি ফোন করে বলে দেবো। নিন আপনাদের কার্যক্রম শুরু করুন, আমি নিলামের কাজ শেষ করেই এখান থেকে যাব। এই এই তোর ছেলেকে? তোর ছেলে নিশ্চয়ই তোর মতো কামলা ফকির। যা এখান থেকে বের হয়ে যা। পাটোয়ারি সাহেব, আপনার ডাকে সাড়া দিয়ে আমরা এখানে এসেছি। এভাবে একটা নিলাম চলতে পারে না। আগে এই পাগলটাকে এখান থেকে বের করুন, তারপর নিলামের কার্যক্রম শুরু করুন। প্রীতম সাহেব ঠিক কথাই বলেছেন, আমরা নেহাত ভদ্র মানুষ তাই এখানে বসে আছি। এইভাবে তো একটা নিলামের কাজ চলতে পারে না। আমরা কেউ নিলামে অংশগ্রহণ করবো না যতক্ষণ পর্যন্ত এই লোকটা এখান থেকে না যাবে। কি ভাই, আপনারা সবাই কি বলেন? ভাইয়া, ব্যাপারটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি। রাকিব সাহেব এখন কি করবেন? স্যার, যা করার আমি করছি, আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না। পাগলের বাচ্চা, এই তো স্যার সঠিক সময় চলে এসেছে, এবার বুঝবে মজাটা কি।
কি ব্যাপার? আমার বাবার সাথে এখানে দাঁড়িয়ে খারাপ ব্যাপার কেন করছেন? না, আর সহ্য হচ্ছে না। এখানে আরেক পাগলের আমদানি ঘটেছে। আচ্ছা, তুই এখানে কেন এসেছিস? এসেছিস ভালো হয়েছে। তুই তোর ফকির বাবাকে নিয়ে এক্ষুনি বের হয়ে যা। এই, মুখ সামলে কথা বলুন। আপনি আমার বাবার সাথে এভাবে কেন কথা বলছেন? আপনি কি তাকে চেনেন? ওরে বাবা, এ তো দেখি যেমন বাবা তেমন ছেলে। তোর বাবাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা, তা না হলে এর পরিণাম কিন্তু অনেক খারাপ হবে। পরিণাম খারাপ হবে মানে? আপনারা কি গায়ের জোর দেখে এখান থেকে আমাদেরকে বের করে দিবেন? এই দাঁড়ালাম এখানে, পারলে বের করে দেখান। ওরে ফকিরের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে তো আপনারা এতক্ষণ ধরে অনেক কথা বলে ফেলেছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু এবার আপনারা লিমিট ক্রস করে ফেলেছেন। ওরে বাবা, একে তো এখানে এসে আমাদের মূল্যবান সময় নষ্ট করেছিস, আবার বলছিস লিমিট ক্রস করেছি। এই কে তুই? আপনারা এখনো আমার বাবাকে চিনতে পারেননি। আমার বাবা এই শহরের একজন নামকরা বিজনেসম্যান। ওরে বাবা, বিজনেসম্যান, লুঙ্গি পরা বিজনেসম্যান। আগে তো ভেবেছিলাম বাবা পাগল, এখন দেখছি যে বাবা ছেলে দুজনেই পাগল। প্রীতম সাহেব সরকার গ্রুপের ম্যানেজার, চাকরির বয়স 8 বছর, বেতন 90,000 টাকা, আর আপনার মালিকের নাম দাউদ সরকার। কি ঠিক বললাম তো? হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু আপনি এত কিছু কিভাবে জানেন? আমার বাবা শুধু আপনার ব্যাপারে না, এখানে উপস্থিত সবার ব্যাপারেই সব কিছু জানেন। আপনি মিস্টার খায়রুল দেওয়ান, আরকেসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এজিএম। আপনার চাকরির বয়স 5 বছর, বেতন 1.5 লক্ষ টাকা, আর আপনার কোম্পানির মালিকের নাম হচ্ছে একরামুল কবির খান। আর আপনি মিস্টার রাকিব হোসেন, ইকে বিল্ডার্সের একজন সিনিয়র কর্মকর্তা। আপনার কাজ হচ্ছে সকল প্রপার্টিজ নিলাম করা। এম আই রাইট? আরে এটা কিভাবে সম্ভব? একটা লুঙ্গি পরা পাগল ফকির সে আপনাদের সম্পর্কে এসব কিভাবে জানলো? সম্ভব, সবই সম্ভব। এখন আপনাদের সাথে যা যা ঘটবে তাতে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। ফোনটা পিক করুন আর লাউড স্পিকারে দিন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খায়রুল সাহেব, আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। আজকের নিলামে জনাব আলী সাহেব এবং জনাব দীপ্ত সাহেব নামের দুজন ব্যক্তি আসবেন। মনে রাখবেন, ওনারা কিন্তু অনেক বড় মাপের মানুষ এবং আমাদের কোম্পানির বড় বড় ডিলগুলো ওনাদের সাথে হয়ে থাকে। সো বি কেয়ারফুল, ওনাদের সাথে ভালো আচরণ করবেন। ওকে? জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রীতম সাহেব, আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। আজকে ওখানে জনাব দীপ্ত সাহেব এবং তার বাবা জনাব আলী সাহেব দুজনে নিলামে আসবেন। তাদের সাথে যেন কোনো প্রকার খারাপ আচরণ না করা হয়, সেদিকে খেয়াল রেখে সুন্দরভাবে নিলাম অনুষ্ঠিত করবেন। জি স্যার। সরি স্যার, আমি না চিনে আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার, আমিও আপনাদের না চিনতে পেরে অনেক ধরনের কথা বলে ফেলেছি। স্যার, দয়া করে আমাকেও ক্ষমা করে দিন। কিন্তু স্যার, আপনি এত বড় একটা বিজনেসম্যান হয়ে এখানে এই পোশাকে আসলেন কেন? আমি জাস্ট দেখতে চেয়েছিলাম মানুষ মানুষকে সম্মান করে নাকি মানুষের পোশাককে সম্মান করে। আমি এখানে শুধুমাত্র এসেছি কামরুল পাটোয়ারির বোনের জন্য। অবশ্য আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না আপনাদের এই ভালো পোশাকের আড়ালে লুকানো কুৎসিত মনুষ্যত্ব। আমার বোনের জন্য এসেছেন মানে কি ঠিক বুঝতে পারলাম না। মাত্র 6 মাস আগের কথা, এত সহজেই ভুলে গেলেন পাটোয়ারি সাহেব? আপনার বোন বিনা কারণে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করেছিল, এমনকি পর্যায়ক্রমে সে আমার সাথে দুর্ব্যবহার করেছিল। আমি কিচ্ছু বলিনি। তারপরে আমি আপনার অফিসে আপনার বোনের বিচার নিয়ে গিয়েছিলাম। আপনি বিচার করা তো দূরের কথা, আমাকে অপমান করে দূর দূর করে আপনার অফিস থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আপনি তখন চিনতে পারেননি যে দীপ্ত চৌধুরী কে আর আলী চৌধুরী কে। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, আমরা আদি গৃহস্থ। এই টাকা পয়সা সহায় সম্পত্তি আমরা বংশগতভাবে অনেক আগেই পেয়েছি, কিন্তু আমরা সাদাসিধা জীবনযাপনে অভ্যস্ত। কিন্তু আপনাদের মতো কিছু সমাজের কীট আছে যারা সামান্য টাকা পয়সা পেয়ে অহংকারে পা মাটিতে পড়ে না। রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার পরে সাধারণ মানুষকে আর মানুষ বলে মনে করেন না। আমি বিশ্বাস গ্রুপের মালিক আলামিনের সাথে কথা বলেছি, তারপরে বাজারে একটা সিন্ডিকেট চালু করি যাতে আপনাদের সমস্ত সম্পত্তি আপনারা নিলাম করতে বাধ্য হন। কি আমি ঠিক বলছি তো মিস্টার আলামিন? জি স্যার, বাসগুলো সারিবদ্ধভাবে দিয়েছি। আশা করছি আগামী 10 বছর এরা মাজা সোজা করতে পারবে না। আপনারা মানুষকে পোশাক দেখে বিচার করেন, সমাজের নিম্ন শ্রেণীর মানুষদেরকে আপনারা মানুষ বলে মনে করেন না। আপনারা খুব সহজে এটাই ভুলে যান যে এই ক্ষণস্থায়ী জীবনে সৃষ্টির প্রেমে না, স্রষ্টার প্রেমে পড়া উচিত। আমি আপনাদের সমস্ত সম্পত্তি নিলাম ছাড়াই 10 কোটি টাকা দিয়ে কিনে নিলাম।
স্যার আপনি দাঁড়িয়ে কেন আছেন? বসুন বসুন। এই তোরা কে কোথায় আছিস? স্যারের জন্য নাস্তার ব্যবস্থা কর। এখানে আবারও প্রমাণিত হলো পৃথিবী টাকার গোলাম। একটু আগে যখন আমরা দুই বাপ বেটা এখানে এসেছিলাম সাধারণ পোশাকে, তখন আপনারা 1 পয়সারও মূল্য দেননি। আর এখন যখন আমাদের পরিচয় জানতে পেরেছেন, তখন আমাদের জন্য চেয়ার দিচ্ছেন, আমাদের খাওয়ার জন্য নাস্তা দিচ্ছেন। আপনাদের নাস্তাগুলো আমাদের পরিচয় খাবে, আর আমাদের টাকাগুলো আপনাদের চেয়ারে বসবে। মিস্টার কামরুল পাটোয়ারি, ভুলে গেলে চলবে না, মেয়েরা মায়ের জাত। এজন্য নেপোলিয়ন বলেছিলেন, তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব। মিস্টার কামরুল পাটোয়ারি, আপনি টাকার মোহে অন্ধ হয়ে আপনার 2 বোনকে অমানুষ বানিয়ে ফেলেছেন, যার কারণে তারা এই সমাজকে নোংরামিতে ভরপুর করে তুলেছে। আপনি যদি তাদেরকে সুশিক্ষা দিতেন, তাহলে তারা এই সমাজে দৃষ্টান্ত স্থাপন করে যেত। কিন্তু তাদেরকে আপনি সুশিক্ষা দিতে পারেননি বিধায় তারা এই সমাজটাকে কলুষিত করে ফেলছে, তারা সমাজের মানুষকে অপমান করছে। আর আপনাদেরকে বলছি, আপনারা তো অনেক বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেন, মানুষের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়, কিভাবে সুন্দর আচরণ করতে হয় সেটা আপনাদের জানা নেই। দেয়ার ইজ নো ম্যানার ইন বোথ অফ ইউ। আপনাদের এই কথা যদি আপনাদের প্রতিষ্ঠানের মালিককে বলে দিই, তাহলে আপনাদের অবস্থা কী হবে জানেন? সরি স্যার, দয়া করে কথাগুলো বলবেন না, তাহলে আমার চাকরি থাকবে না। জি স্যার, দয়া করে স্যারকে বলবেন না, তাহলে আমাদের চাকরি থাকবে না। আমরা এতটা নির্দয় না যে আপনাদের ক্ষতি করব। তবে একটা কথা মনে রাখবেন, পোশাক দেখে কখনো কাউকে বিচার করবেন না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মিস মিথিলা পাটোয়ারি, এখনও সময় আছে, শুধরে যান, না হলে বাকিটা জীবন পস্তাতে হবে। মিস্টার কামরুল পাটোয়ারি, ফাইলগুলো রেডি রাখবেন, আমার লোক গিয়ে নিয়ে আসবে। বাবা চলো। স্যার এটা কি বলছেন? আপনার অফিসের লোক কেন আমাদের অফিসে আসবে? আমরাই গিয়ে ফাইলটা আপনার অফিসে দিয়ে আসবো। ইটস ওকে বাবা, চলো। ওয়েট, হ্যাঁ ইউ স্যার আমি কাম ক্লোজার। চটটা তোমাকে কেন মেরেছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে একটা চট দিলাম, নেক্সট টাইম যদি কোনোদিন এমন ভুল করো না, চামড়া তুলে নেব। চলো।